বিকেএসপিতে শেষ ওভারের রোমাঞ্চে শেখ জামালকে হারালো আবাহনী। 2 ম্যাচ হাতে রেখেই ডিপিএল এর রেকর্ড 23তম শিরোপা জয় আকাশী নীলদের। চট্টগ্রামে জাতীয় দলের অনুশীলন বাদ দিয়ে প্রিমিয়ার লিগ খেললেন 4 ক্রিকেটার। ভালো দৃষ্টান্ত নয় বললেন প্রধান নির্বাচক লিপু, হতাশা প্রকাশ। রোমাঞ্চকর জয়ে 2 ম্যাচ হাতে রেখেই ডিপিএল এর 23তম শিরোপা জিতল আবাহনী। সুপার লিগের হাই ভোল্টেজ ম্যাচে সাকিবের শেখ জামালকে 4 উইকেটে হারিয়েছে আকাশী নীল। আগে ব্যাট করে জিয়ার ঝড়ো 85 রানের সুবাদে 267 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় জামাল। জবাবে মোসাদ্দেকের অনবদ্য ব্যাটিংয়ে 2 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। পরন্ত বিকেলে বিকেএসপিতে রোদের তীব্রতা কমেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে, তবে বেড়েছে দু দলের হৃদয় স্পন্দন। শফিকুলের করা শেষ ওভারে মিলানো চাই 9 রানের ইকুয়েশন। টাগ আউটে তাই টেনশন। প্রথম 4 বলে 4 দুগুণে 8, পঞ্চম বলে বিশাল 6। শিরোপা নির্ধারণী ম্যাচ নয়, তবুও আগে ভাগেই শিরোপার স্বাদ। হিট অ্যালার্টের মধ্যেও মোসাদ্দেকের পাওয়ার হিটিং, দায়িত্বশীল ফিনিশিং। তবুও উৎসবে ভেসে যাওয়া নয়, সেলিব্রেশনেও সুনিপুণতার ছাপ স্পষ্ট। অথচ এর মিনিট 5 আগেও পরিস্থিতি ছিল পুরোপুরি ভিন্ন। 3 আর 4 বিকেএসপির 2 মাঠেই 2 স্নায়ুর পরীক্ষার ম্যাচ। আবাহনী হারলে শিরোপার রেস জমিয়ে তুলবে মোহামেডান। ক্যামেরার লেন্সও তাই দ্বিধায় কোন ম্যাচটা ক্যাপচার করবে। দ্রুতই সে দ্বিধা দূর করলেন মোসাদ্দেক। চাপের মুহূর্তে খেললেন 53 রানের দায়িত্বশীল ইনিংস। অর্থের ঝনঝনানির যুগেও এজন্যই বোধহয় আকাশী নীল তাকে ধরে রেখেছে এক চোখ। এদিন আরও দুজনের কথা আলাদা করে বলতে হয়, আফিফ আর বিজয়। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসা আফিফ 17 রানের জন্য বঞ্চিত হন শতকের। বিজয় করলেন 67। বোলিংয়ে সাকিব আল হাসান চিরচেনা। 10 ওভারের কোটায় রান দিয়েছেন 34, পেয়েছেন সাব্বিরের উইকেট। তবে পুরোটা সময় তাকে লড়তে হয়েছে তীব্র তাপপ্রবাহের সঙ্গে বোঝা গেছে ফিটনেসের ঘাটতি, যা ফিরে পেতে আরও বেশ খানিকটা সময় লাগবে সুপার সাকিবের। এর আগে জামালের ব্যাটিং পুরোটাই সাকিব আর জিয়াময়। মিস্টার 75 49 রানে কাটা পড়লেও 58 বলে জিয়া খেললেন 85 রানের টর্নেডো ইনিংস। তবে দিন শেষে সবই ম্লান হয়েছে আবাহনীর শিরোপা নিশ্চিতের ক্ষণে। লিস্টের স্বীকৃতি পাওয়ার পর পঞ্চম ঢাকা লিগে চলছে আবাহনীর দাপট। তবে সার্বিক বিবেচনায় এবারের ট্রফিতে বোধহয় এসেছে সবচাইতে সহজ, কারণ এবার যে আবাহনী জিতেছে অপরাজিতভাবেই। আবাহনীর এমন জয় একটা বিষয় সামনে এনেছে, আর তা হচ্ছে ঢাকা লিগে অর্থলগ্নি করলে তার ফল দেয় ক্রিকেটাররাই। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি সাভার। প্রতিপক্ষ দলে সাকিব আল হাসান ছিলেন বলেই জয় পাওয়াটা কঠিন হয়ে গিয়েছিল আবাহনীর জন্য। যদিও এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধারের পর এমনটাই জানিয়েছেন চ্যাম্পিয়ন কোচ খালেদ মাহমুদ সুজন। নিয়ম রক্ষার বাকি 2 ম্যাচে ফলাফলের চিন্তা মাথায় না রেখে ম্যাচ উপভোগের পরামর্শ সুজনের। এদিকে চলতি মৌসুমে দলের ধারাবাহিক পারফরমেন্সে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত কৃতিত্ব দিয়েছেন গোটা দলকে। একপেশে ডিপিএলে শিরোপা এক প্রকার নিশ্চিতই ছিল, বাকি কেবল আনুষ্ঠানিকতা। শেখ জামালের বিপক্ষে খর্বশক্তির দল নিয়ে সে অ্যাসাইনমেন্টে পাস ধানমন্ডি জায়ান্টরা। যদিও দিনের শুরুতে প্রেক্ষাপটটা ছিল না এতটা সহজ। বিকেএসপির মাঠে সাকিব শোতে ভালো স্কোর জমা করে শেখ জামাল। এরপর আবার বল হাতে শুরুতেই দলকে সাকিব ব্রেক থ্রু এনে দিলে ব্যাকফুটে চলে যায় টিম আবাহনী। অবশ্য দিন শেষে সাকিবের অলরাউন্ডিং পারফরমেন্সও বাঁচাতে পারেনি শেখ জামালকে। তবে ম্যাচ হারলেও প্রতিপক্ষ শিবিরে মুগ্ধতা ছড়িয়েছেন সাকিব আল হাসান। সাকিব অবশ্যই ভালো করেছে, অনেকদিন পর ক্রিকেট খেলছে, বাট ও কেন নাম্বার 1 খেলা দেখলেই বোঝা যায় ব্যাটিং বোলিং দুই জায়গায় কন্ট্রিবিউশন করেছে। জাতীয় দলের ব্যস্ততায় একাদশ সাজানোটাই কঠিন আবাহনীর জন্য। তবে দ্বিতীয় সারির দল নিয়ে পাওয়া এমন অর্জনে অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন সতীর্থদেরকে। ফল করতেছে, আরেকজন এসে সেই জায়গাটা ধরছে, দায়িত্বটা নিচ্ছে। তো সেই কারণে হয় কি আসলে প্রেশারটা কমে যায় ব্যাটসম্যানের উপরে। অবশ্যই আমাদের অনেকগুলো ব্যাটসম্যান নিয়ে আমরা খেলতেছি, একই সাথে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে অলরাউন্ডারের যে জায়গাটা, সেই জায়গাতে আমরা একটু অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছি।
শিরোপা নিশ্চিত হলেও আবাহনীর সামনে নিয়ম রক্ষার ম্যাচ বাকি দুটি, এর মধ্যে একটা আবার ঢাকা ডার্বি। ফলাফলের কথা চিন্তা না করে খেলা উপভোগের পরামর্শ আবাহনী বসের। এটা বড় জিনিস, অনেকগুলো নতুন ছেলে খেলবে, বাচ্চা ছেলে খেলবে। আশা করি ওরা ওদের মানে স্বাভাবিক খেলে। আমি জানি ওদের জন্য এই স্তরটা আসলেও টাফ, মানে যারা মাত্র আন্ডার 18 বা আন্ডার 16 খেলে তাদের জন্য প্রিমিয়ার লিগ অনেক টাফ ক্রিকেট। বাট আমার কিছু করার ছিল না আসলে ওদেরকে আনা ছাড়া, যেহেতু আনরেজিস্টার্ড প্লেয়ার খুঁজে পাওয়াও ডিফিকাল্ট ছিল। বাট আই বিলিভ যে ছেলেগুলো হয়তো একটা সুযোগ পাবে খেলার, একটা বড় আসরে আবুনির মতন টিমে খেলতে পারবে। এটা ওদের জন্য অবশ্যই একটা এক্সাইটিং ব্যাপার থাকবে। জিম্বাবুয়ে সিরিজের কারণে স্কোয়াডের 10 ক্রিকেটারকে পাচ্ছে না আবাহনী। বয়স ভিত্তিক দল থেকে এরই মধ্যে ব্যাকআপ ক্রিকেটার জোগাড় করেছে চ্যাম্পিয়ন দলটি। বাকি 2 ম্যাচে তাই আকাশী নীল শিবিরের হয়ে ডিপিএল এ অভিষেকের অপেক্ষায় অনেক নতুন মুখ। সাব্বির মিথুন, সময় সংবাদ। জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন বাদ দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন আবাহনীর 3 ক্রিকেটার তানজিম সাকিব, তানভীর আর আফিফ হোসেন ধ্রুব। শুধু এই 3 জনই নন, মোহামেডানের হয়ে খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদও। দেশের ক্রিকেটের জন্য এটাকে ভালো সংস্কৃতি না বললেও প্রধান নির্বাচকের কণ্ঠে হতাশার সুর। এদিকে আকাশী নীলদের বিপক্ষে এই ম্যাচে খেলেছেন সাকিব আল হাসান। তানজিম সাকিবের বলে আউট হয়েছেন 1 রানের জন্য 50 মিসের আক্ষেপ নিয়ে। ড্যান্সিং ডাউন দ্য উইকেট, লফটেড শট, কাট, আপার কাট, সুইপ, পুল, কভার ড্রাইভ। রান মোটে 49, তবুও যতক্ষণ ক্রিজে ছিলেন নাচিয়েছেন প্রতিপক্ষকে। মানুষটা যখন সাকিব, ক্লান্তি যেন ছোঁয় না তাকে। বিকেএসপির 3 থেকে 4 নম্বর মাঠ, এ যেন চমকের ছড়াছড়ি। জিম্বাবুয়ে সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন রেখেই প্রিমিয়ার লিগে তানজিম, তানভীর, আফিফ, মাহমুদুল্লাহ। তবে কি জাতীয় দলের আগেই ক্লাব ক্রিকেট? ন্যাশনাল কমিটমেন্টের জন্য 10 ক্রিকেটারকে ছেড়ে দেয়া, সঙ্গে খালেদ, জয়ের ইনজুরি। একাদশ সাজাতে যখন বিপাকে আবাহনী, তখন বিশেষ বিবেচনায় বিসিবির অনুমতি সাপেক্ষে চট্টগ্রাম থেকে উড়িয়ে আনা হলো আকাশী নীলদের 3 ক্রিকেটার। মোহামেডানও অনুমতি পেয়েছে রিয়াদকে খেলানোর, তবে শাহিনপুকুর পায়নি তানজিদ, রিশাদকে। তবুও এমন ঘটনা দেশের ক্রিকেটের জন্য নতুন, যার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। এটা ভালো সংস্কৃতি না, তবে বাংলাদেশের ক্রিকেটের প্রচার প্রসার উত্তরণে ক্লাবগুলোর সম্পৃক্ততা আর অবদানের কথা চিন্তা করে বোর্ড জাতীয় দলের বহর থেকে প্রিমিয়ার লিগের 1 ম্যাচে ক্রিকেটার খেলানোর অনুমতি দিয়েছে। আমাদের কাছে প্রস্তাব এসেছিল, তবে চূড়ান্ত অনুমতি দিয়েছে বিসিবি। এমন একটা সংকট তৈরি হবে তা তো আগে থেকেই জানতো আবাহনী। প্রশ্ন উঠেছে কেন ক্রিকেটার দলে ফেরানোর আগে এ নিয়ে ছিল না কোনো পরিকল্পনা। তাই তো দাবি উঠেছে আবারও পুল প্রথা ফিরিয়ে আনার। এই সমালোচনা পাশ কাটিয়ে আবারও সাকিবের ব্যাটিংয়ে ফেরা যাক। যখন ক্রিজে নামলেন 15 রানে 3 উইকেট খুইয়ে রীতিমতো ঠুকছে তার দল শেখ জামাল। 22 গজে ফিরতেই তাকে জড়িয়ে ধরে স্বাগত জানিয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়ক মোসাদ্দেক। হয়তো টিপস দিয়েছেন কিভাবে অবাধ্য গরমের সঙ্গে সখ্যতা করা যায়। সাকিব খেললেন 56 বল, স্ট্রাইক রেট 88, 5টা বাউন্ডারির 3টাই ছক্কা। নিজে সহ সাকিবকে ফেরাতে 6 বলারকে ব্যবহার করেছেন সৈকত। 81 মিনিটে ঘটল ধৈর্যচ্যুতি। সাকিবের হন্তারক আরেক সাকিব। তবুও 49 রানের তার এই ইনিংসটা স্রোতের বিপরীতে হয়ে থাকলো দারুণ একটা উদাহরণ। মাহবুব লিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। এদিকে ডিপিএল এর আরেকটি হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শাহিনপুকুর ক্রিকেট ক্লাবকে 8 রানে হারিয়েছে সাদা কালোরা। প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 255 রান করে মোহামেডান। জবাবে 247 রানে থামে শাহিনপুকুরের ইনিংস। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। 20 রানে প্রথম উইকেট হারায় সাদা কালো। এদিন ভালো করতে পারেননি রনি তালুকদার, অঙ্কন, এমনকি অধিনায়ক ইমরুল কায়েস নিজেও। 70 রানে 4 উইকেট হারিয়ে ফেলে তারা। পঞ্চম উইকেটে দলকে উদ্ধার করেন মিরাজ মাহমুদুল্লাহ জুটি। দুজনেই তুলে নেন 50, 58 করে আউট হন মিরাজ। রিয়াদের ব্যাট থেকে আসে 56 রান। এছাড়াও আরিফুল হকের 41-এ ভর করে স্কোরবোর্ডে 255 রান জমা করেন মোহামেডান। জবাব দিতে নেমে ভালো শুরু করতে পারেনি শাহিনপুকুরও। খালিদ হাসান এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন ব্যর্থ। খালিদ আউট হন 48-এ। আকবর আলীর দল খেলা জমিয়ে তোলে মার্শাল আইয়ুবের ব্যাটে। তিনি করেন 70। ভালো খেলেছেন অধিনায়ক আকবর আলী নিজেও, তবে তার 61 রানের ইনিংস যথেষ্ট ছিল না হার এড়ানোর জন্য। টানা 2 হারের পর সুপার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে প্রাইম ব্যাংক। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 7 উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। ফতুল্লায় টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 12 রানেই প্রথম উইকেট হারায় গাজী। এরপর মেহেদি মারুফ ও হাবিবুর রহমান সোহান কিছুটা চেষ্টা করলেও ব্যক্তিগত 20 রানেই ফিরে যান সোহান। দলীয় 60 রানে প্যাভিলিয়নের পথে হাঁটেন মারুফ নিজেও।
পরে শেষ দিকে এসে মঈন খানের 36 ও গাফফারের 39 রানের ওপর ভর করে সবকটি উইকেট হারিয়ে 181 রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে প্রাইম ব্যাংকের দুই ওপেনার তামিম ইকবাল ও শাহাদাত দীপু কিছুটা দেখে শুনেই শুরু করে দলীয় 50 রানে দীপু ও 54 রানে জাকির ফিরে গেলে বেশ চাপে পড়ে প্রাইম ব্যাংক। সেখান থেকে দায়িত্ব তার কাঁধে তুলে নেন তামিম ইকবাল। 50 করা ছাড়াও মুশফিকুর রহিমের সঙ্গে 72 রানের পার্টনারশিপ করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি। পরে 76 রানে মঈন খানের বলে তামিম আউট হলে মুশফিক 59 ও মোহাম্মদ মিথুন 31 রানে অপরাজিত থেকে দলকে 7 উইকেটের জয় তুলে দেন। 74 বলে 76 করে ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল। এবার জাতীয় দলের প্রসঙ্গ। একদিনের বিশ্রাম শেষে চট্টগ্রামে আবারও নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। তবে ডিপিএল এর ব্যস্ততার জন্য অনুশীলনে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিম সাকিব, আফিফ হোসেন ধ্রুব এবং তানভীর ইসলাম। একই দিন প্রথমবারের মতো অনুশীলন করেছে জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলও। 5 ম্যাচের সিরিজ সামনে রেখে গেল 26 এপ্রিল চট্টগ্রাম যায় স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। প্রচণ্ড গরমের মাঝেও 27 এবং 28 এপ্রিল অনুশীলন করেন তারা। তবে গতকাল বিশ্রামে ছিলেন নাজমুল হোসেন শান্তরা। একদিনের বিরতি দিয়ে আজ সকালে হাতুরু সিংহের অধীনে আবারও অনুশীলন শুরু করে ক্রিকেটাররা। তবে ডিপিএল ম্যাচ থাকায় ছিলেন না 4 ক্রিকেটার। এদিকে চট্টগ্রামে এসে প্রথমবারের মতো অনুশীলন করেছে জিম্বাবুয়ে। রোববার বাংলাদেশে এসে সরাসরি চট্টগ্রাম চলে যান সিকান্দার রাজারা। গতকাল তাদের অনুশীলন করার কথা থাকলেও বাতিল করা হয়। আগামী 3 মে সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই মুহূর্তে জার্মানির মিউনিখে আছেন রিপোর্টার বিটু বড়ুয়া। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু, দারুণ বলেছেন, যে কথাটি একেবারে না বললে নয়। আমরা দেখতে দেখতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এসে উপস্থিত হয়েছে, আর এই সেমিফাইনালে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের মুখোমুখি হয়েছে আজকে, অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু মুখোমুখি হবে জার্মানির অন্যতম ফেভারিট যাকে বলা হয় এবং ঐতিহ্যবাহী দল বায়ার্ন মিউনিক, এবং একই সাথে যাদের কথা না বললেই নয় সেটি হচ্ছে রিয়াল মাদ্রিদ। এই রিয়াল মাদ্রিদ এমন একটি দল, এটিকে বাজির ঘোড়া বললেই ভুল হবে না, কারণ হচ্ছে এই দলটিকে নিয়ে যেই বাজি ধরবে সেই কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে টেকনিক্যালি এবং কৌশলগত কারণে রিয়াল মাদ্রিদকে কিন্তু কেউ ফেলে দিতে পারে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের যখন কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে এসে পৌঁছায় তখন কিন্তু বলার অপেক্ষায় রাখে না এই দলটি যে কতটুকু বিধ্বংসী হতে পারে। কিন্তু আপনি যেখানে এই বাজির ঘোড়া নিয়ে যেখানে দৌড়াবেন সেই জায়গাটি হচ্ছে আলিয়ান্স অ্যারেনা, অর্থাৎ জার্মানির বায়ার্ন মিউনিকের যেখানে ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিতে কিন্তু কোন রকম যত বড় শক্তিশালী দলই আসুক না কেন, শক্তিশালী কোনো যদি বলি আমরা পশু আসুক না কেন, সেখানে বধ করার জন্য বায়ার্ন মিউনিকের যেসব অস্ত্র রয়েছে তারা কিন্তু সব সময়ের মতো প্রস্তুত থাকে। তারা অন্য জায়গায় গিয়ে অর্থাৎ হোম এবং অ্যাওয়ে ম্যাচে তারা যদি হেরেও যায় তাহলে হোমে এসে তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করে। বিশেষ করে তাদের দলে যে কিমিশ, টমাস মিউলার এবং একই সাথে জামাল মুজিয়ালা তাদের সামনের যে, এবং সেখানে রক্ষণ ভাগে যার হাতে কিন্তু সবসময় যে তরবারিটা থাকে সেটি হচ্ছে মানুয়েল নয়ার। তার দুর্দান্ত গোলকিপিং এ বায়ার্ন মিউনিককে কিন্তু বাজির ঘোড়া বলা যেতেই পারে। তবে এই মুহূর্তে কার্লো আনচেলত্তি, যিনি এখন পর্যন্ত ইতালিয়ান হয়েও বায়ার্নের মুখোমুখি হয়েও গত 3 বারের মতো তিনি অপরাজয় রয়েছেন, এবং 26 বারের মুখোমুখিতে কিন্তু 12 বার জিতেছে রিয়াল মাদ্রিদ এবং 11 বার জিতেছে শুধুমাত্র বায়ার্ন মিউনিক। এই মুহূর্তে আমার সাথে বায়ার্নের একজন ফ্যান রয়েছে, আমি কথা বলছি। আচ্ছা, আপনি তো বায়ার্নের ফ্যান, হ্যাঁ, হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় আজকে বায়ার্ন কি জিতবে? অবশ্যই জিতবে। আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ এটা ২০২৩ না, এটা হচ্ছে ২০২৪। যেহেতু এটা হচ্ছে বায়ার্নের নিজের মাঠে খেলা, আমি একদম 99% সিওর আজকে অবশ্যই বায়ার্ন জিতবে। যতই রিয়াল মাদ্রিদ খুব চিল্লাচিল্লি করুক, দেখবেন দিন শেষে বায়ার্নের আজকে জয় হবে। ওকে, অনেক আমি ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, একজন বায়ার্নের ফ্যান, বাংলাদেশি ফ্যান, তিনি কিন্তু আশা করছেন যে বায়ার্ন অবশ্যই জিতবে। কিন্তু পাশাপাশি আপনি যদি আশাহত হন তাহলে তো হবে না, কারণ হচ্ছে ব্রাজিলের যে দুইজন রয়েছে ভিনি জুনিয়র্স এবং একই সাথে রদ্রিগো, তার সাথে কিন্তু যে পুরনো অর্থাৎ অভিজ্ঞতার যে মিশেল, অর্থাৎ এখনো রয়েছে কিন্তু ক্রোয়েশিয়ার যে প্লেয়ার লুকা মদ্রিচ, জার্মানির যে অন্যতম প্লেয়ার সেটা হচ্ছে টনি ক্রুজ এবং আন্টোনিও রুডিগার, রক্ষণ বাগকে সামনে রেখেছেন যিনি। একই সাথে আপনাকে না বললে নয়, কার্লো আনচেলত্তি, তিনি কিন্তু যদিও ডেভিড আলাবা অর্থাৎ অস্ট্রিয়ার এই প্লেয়ার কিন্তু কিছুদিন ধরে ইনজুরিতে ভুগছেন, কিন্তু তাকে জার্মানিতে নিয়ে আসা হয়েছে আজকে এবং কর্তোয়া আছে সাথে করে। বিশেষ করে তাদের যে অভিজ্ঞতা এবং
আপনি জানেন যে দাভিড আলাবা কিন্তু দীর্ঘদিন ধরে বায়ার্ন মিউনিখে খেলেছেন এবং বায়ার্ন মিউনিখের যে টেকনিক এবং যে কৌশল এবং একই সাথে যেই পজিশনে তিনি খেলেন সেখানে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়টি কিন্তু তিনি অবশ্যই কার্লো আনচেলত্তিকে জানাবেন। এবং সেই সাথে এই যে ভিনি জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের কথা বলছিলাম, এই বাজির ঘোড়া, এই ভয়ঙ্কর বাজির ঘোড়া কিন্তু আমার সাথে একজন যোগ দিচ্ছেন যিনি এই বাজির ঘোড়াটাকে ধরেছেন আজকে এবং তিনি আশা করছেন বায়ার্ন মিউনিখকে তার দল অর্থাৎ রিয়াল মাদ্রিদ পরাজিত করতে সক্ষম হবে। তবুও একটু জানতে চাই তার আশাটা কিরকম? আপনি তো রিয়াল মাদ্রিদের ফ্যান। Yes. Everyone know that Champions League money Real Madrid. So I hope আজকে আমরা 3-0 তে জিতবো। ভিনি একটা দিবে, রদ্রিগো একটা দিবে, বেলিংহাম একটা দিবে। আর চ্যাম্পিয়ন লিগে সেমিফাইনাল থেকে কখনো আমরা হতাশ হইনি। রিয়াল মাদ্রিদ সবসময় উঠবে, আলা মাদ্রিদ। We are always champion in Champions League. থ্যাংক ইউ। আসলে এই দুজন সমর্থক আশা করছেন, কেউ বলছেন রিয়াল মাদ্রিদ জিতবে, কেউ বলছেন বায়ার্ন মিউনিখ জিতবে। এখানে একটু বলা দরকার যে এই যে লিগের খেলায় কিন্তু বায়ার্নের অবশ্যই খুব ভরাডুবি হয়েছে এবং তারা কিন্তু লেভারকুজেন অর্থাৎ জার্মানির যে টিমটা রয়েছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন বলা যায়, তাদের কাছে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছে। সেই ক্ষেত্রে এটুকু বলতে পারি টমাস টুখেল কিন্তু সেখানে তার যে চাকরি সেটি হারাতে চাইলেও এই মুহূর্তে যদি রিয়াল মাদ্রিদকে আজ যদি হারাতে পারে এবং সেই তাদের দল যদি ফাইনালে উঠতে পারে তাহলে কিন্তু এটা ভয়ঙ্কর একটি সুখবর হবে টমাস টুখেলের জন্য এবং বায়ার্ন মিউনিখের জন্য। তো এই ছিল জার্মানি থেকে আমার কাছে দুই দলের যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার সর্বশেষ। মিউনিখ থেকে বিট্টু বড়ুয়া জানাচ্ছিলেন সেমিফাইনালের আগের সবশেষ খবর। নির্বাচনের 5 মাস আগে ভোটার বাড়ানোর চেষ্টা করছে বাফুফে। ফেডারেশনের কাছে কাউন্সিলর হওয়ার দাবি জানিয়েছেন নারী লিগে অংশ নেয়া ক্লাবগুলো। উইমেন্স কমিটির সভা শেষে জানিয়েছেন চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সাফ জয়ের 9 মাস পর নেপাল, এরপর মালয়েশিয়া ও সিঙ্গাপুর এই 3 দেশের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। বাফুফের আর্থিক সংকট, অংশ নেয়া দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির কারণে মাঝে কয়েক দফায় বাতিল হয়েছে ফিলিস্তিন, মিয়ানমার ও লেবাননের সঙ্গে ম্যাচ। আগামী অক্টোবরে দেশের মাটিতে হবে আরও একটি সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে চাইনিজ তাইপের সঙ্গে 2টি ম্যাচ চূড়ান্ত করেছে বাফুফে। আগামী 31 মে ও 3রা জুন কিংস অ্যারেনায় হবে এ 2 ম্যাচ। দেশে চলমান দাবদাহের মাঝে নারী দলের এ 2 ম্যাচ সহ আরও কিছু বিষয় নিয়ে জরুরি সভায় বসে বাফুফের নারী উইং। গরমের কথা বিবেচনায় ফ্লাড লাইটে ম্যাচ আয়োজন করবে ফেডারেশন। 6 জুন অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে জামাল ভুঁইয়াদের। পরপর নারী ও পুরুষ দলের ম্যাচ একই ভেন্যুতে হলেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে ফেডারেশন। চাইনিজ তাইপে আপনারা জানেন যে বাংলাদেশে আসতেছে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য। আমাদের এখানে চাইনিজ টাইপে মানে বাংলাদেশে যখন আসবো আমরা 2টা ম্যাচ খেলবো। একটা হচ্ছে 31 মে একটা ম্যাচ, আর একটা 3 জুন। এটা আমরা খেলবো বসুন্ধরার মাঠে, যেহেতু আমাদের অন্য কোনো অল্টারনেটিভ মাঠ নেই। তো বসুন্ধরার সাথে কথা বলে ওইটা ওইভাবে কোঅর্ডিনেট করে নেওয়া হয়েছে। অবশ্যই ফ্লাড লাইটের আলোয় ট্রেনিং করার জন্য এখন আমরা ওই যে ন্যাশনাল টিমের প্র্যাকটিস যেটা শেষের দিকে গিয়ে কিছু আবাহনীর মাঠে আমরা প্র্যাকটিস করাবো। সভায় উঠে এসেছে নারী ফুটবলের আরও একটি গুরুত্বপূর্ণ দিক। প্রথমবারের মতো বাফুফের কাছে কাউন্সিলর হওয়ার দাবি জানিয়েছে নারী লিগে অংশ নেয়া ক্লাবগুলো। নির্বাহী কমিটির সবুজ সংকেত পেলেই বাস্তবায়ন হবে ক্লাবগুলোর দীর্ঘদিনের স্বপ্ন। মহিলা ফুটবল যে যারা খেলবে তারা যেন কাউন্সিলর হয়, কারণ নারী লিগে যারা পার্টিসিপেট করে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব সাউন্ড টিম না। তো তারা ওই জায়গা থেকে মেয়েদের লিগে এগিয়ে আসে। আমরা যদি তাদেরকে রিকগনাইজ না করি তারা কেন খেলবে? তাদের কথা হচ্ছে এটা, এবং আমিও সেটা অ্যাপ্রিসিয়েট করি, তাদের দাবি যৌক্তিক। আমরা যদি কাউন্সিলর দেই তাহলে বড় বড় ক্লাবও তখন এগিয়ে আসবে। তখন বড় ক্লাবগুলো যখন এগিয়ে আসবে তখন স্বাভাবিক কারণে খেলার মান চেঞ্জ হয়ে যাবে। গেল কয়েক বছর ধরে কোনো রকম সুযোগ সুবিধা ছাড়াই লিগে অর্থ ব্যয় করে আসছে ক্লাবগুলো। নারী ফুটবলের প্রসারেই এর সিদ্ধান্ত বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করে ক্লাবগুলো। আমরা তো আজকে অনেক বছর যাবতই নারী ফুটবলে অংশগ্রহণ করে আসছি। তো সেই জন্য আমরা আমাদের সকল ক্লাবের পক্ষ থেকে আমরা বাফুফেকে অনুরোধ করেছি যেন আমাদেরকে কাউন্সিলরশিপ দেওয়া হয়। আরও ভূমিকা রাখতে পারবো, কারণ আমাদের আরও মানে উৎসাহ উদ্দীপনা বেড়ে যাবে। ফিনান্সিয়াল সাউন্ড সব ক্লাব না বিধায় তারা বিভিন্ন জায়গা থেকে টাকা অ্যারেঞ্জ করে টিমগুলো করে। মহিলা টিমে কিন্তু সবচেয়ে বেশি ফোকাস এখন। এই ফোকাসটা কন্টিনিউয়াসলি করার জন্য, এটাকে ধরে রাখার জন্য আমার মনে হয় কাউন্সিলরশিপ দিলে তারা সবাই উৎসাহিত হবে এবং আগামীতে টিম করার জন্য অনেক আবাহিনী মোহামেডানের মতো দলও চলে আসবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।
5 দিনের ট্রায়াল শেষে 200 জন প্রতিভাবান ফুটবলারের মাঝ থেকে 35 জনকে ইএস কার্ড দিয়েছে বাফুফে। কমলাপুরে বাফুফের এলিট একাডেমিতে ক্যাম্প করার সুযোগ পাবেন এই ফুটবলাররা। সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারা। সারা দেশের 168টি একাডেমি দল নিয়ে বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই করা হয় 200 জন ফুটবলার। সেখান থেকেই এই ট্রায়াল, যেখান থেকে নির্বাচিত করা হয় 35 জনকে। আগামী 1 মাস এই ফুটবলারদের বিশেষ ট্রেনিং করানো হবে। পজিশন ও নানা দিক বিশ্লেষণ করে চূড়ান্ত বাছাইয়ে যারা উত্তীর্ণ হবেন তারা বাফুফের এলিট একাডেমিতে থাকবে। চূড়ান্ত ট্রায়ালে বাছাই করাদের মাঝে আছেন 5 গোলরক্ষক। চূড়ান্ত ট্রায়ালে উপস্থিত ছিলেন বাফুফের সহ সভাপতি ও ডেভেলপমেন্ট চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া মানিক। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসের সময় থাকবেন মাহাদি হাসান ধ্রুব। সাব্বির, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।